আপনি নিশ্চয়ই অ্যাটিটিউড পছন্দ করেন না, আর যদি সেটা অফিসের হ্যান্ডসাম বস হয় তাহলে তো কোনো কথাই নেই। ঠিক এমনই এক অ্যাটিটিউডওয়ালা সিইওর কাহিনী নিয়ে হাজির হয়েছি আমরা, যেখানে হ্যান্ডসাম সিইওকে পেতে সব সুন্দরীরা লড়াই চালিয়ে যায়, কিন্তু সেই হ্যান্ডসাম সিইও এক গরিব কর্মচারীর প্রেমে পড়ে যায়, কারণ সেই গরিব মেয়েটি তাকে একদমই পাত্তা দেয়নি, যা সিইওর ইগোতে লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। কাহিনীর শুরুতে আমরা গল্পের হিরোকে দেখতে পাই, যার নাম সেহন, যে একজন জনপ্রিয় এন্টারটেইনমেন্ট এজেন্সির সিইও। আর এ পর্যন্ত সে যে কজন স্টারের সাথে কাজ করেছে তারাই পরপর বড় সেলিব্রিটি হয়ে গেছে। তার নিখুঁত দক্ষতা দিয়ে সে এক একটা স্টারকে তৈরি করে, এমন দক্ষতা আর কারো নাই। তো সে একজন ডিরেক্টরের সাথে স্টার চয়েসের ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু তাদের মধ্যে স্টার চয়েস নিয়ে ঝামেলা হয়। ডাইরেক্টর চায় নাবিয়নকে যেন সেলিব্রিটি বানানো হয়, কিন্তু সেহন চায় জিয়নকে নিয়ে কাজ করতে। এখানে সেহন ডিরেক্টরকে বলে, কোম্পানির কাজটা আমার তরফ থেকে এসেছে, তাই স্টার চয়েস করার অধিকার আমার আগে। এরপর সে একটা ছবি দেখায়, যা দেখে ডিরেক্টর বলে, আপনি এই ছবি হল রুম দেয়াল থেকে খুলে এনেছেন, এটা মোটেও ভালো কাজ নয়, আইন বিরোধী কাজ, এর জন্য আপনাকে ঝামেলায় পড়তে হবে। তারপর তিনি আবার সেই ছবির তারিফ করতে শুরু করে। সে বলে, এর বডি, ফিগার, তাকানো, অ্যাটিটিউড একদম পারফেক্ট, এ তো তাড়াতাড়ি হিট করবে, সুপারস্টার হয়ে যাবে। সেহন বলে, আপনি নিজে মুখে তারিফ করছেন, পরে যেন আপনি আবার পিছিয়ে যাবেন না, এ আসলেই বড় স্টার হবে। এরপর সেহন নিজের কাছে থাকা একটা ছবি বের করে, আর ছবিটা ছিল জিয়নের আগের ছবির সাথে হুবহু এক ছবি। ডিরেক্টর তো শকড হয়ে যায়, সেহন এত দূর থেকে ভেবে কাজ করেছে ভাবতেই পারে না। সেহন বলে, আমি জানি আরেকজন যাকে আপনি সেলিব্রিটি বানাতে চাচ্ছেন তার বড়লোক বাবা আপনাকে অনেক টাকা স্পন্সর অফার করেছে, যার জন্য আপনি একজন ট্যালেন্টের সাথে ছিনিমিনি খেলতে চাইছেন। এরপর সে ডিরেক্টরকে ধমক দিয়ে বাইরে চলে আসে। বাইরে এলে তার সেক্রেটারি বলে, কথা ফিক্সড করে আসা উচিত ছিল, এভাবে জেদ করলে লাভ হয় না, আমার মনে হয় না সে রাজি হবে। তখন সেহন তার পকেট থেকে বেশ ভাব নিয়ে ফোন বের করে বলে, আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে সে কল দিবে। গোনা শেষ হয়ে যায়, কিন্তু কল আসে না। তখন সেক্রেটারি, যে কিনা আবার বন্ধুও হয়, সে বলে, দেখলে কল আসলো না, ফাইনাল কথা বলে আসতে হতো, এভাবে হুমকি ধামকি দিয়ে এসব কাজ হয় না। কিন্তু তার কথা শেষ হতে না হতেই কল চলে আসে। সেক্রেটারি অবাক হয়ে ভাবে, এ কি করে সম্ভব, স্বপ্ন নয় তো? সেহন তার মাথায় টোকা দিয়ে বলে, সেহন কাজ হাতে নেবে আর সেটা সফল হবে না, ভাবাই যায় না। অন্যদিকে গল্পের নায়িকাকে দেখানো হয় যে এই শহরে নতুন এসেছে, আর সে এত সহজ সরল যে ভেবেই পায় না এত বড় শহরে মানুষ ধোকাও দিতে পারে। আবার আমরা সেহনকে দেখি একটা ডাক্তারের সাথে দেখা করতে যায়। ডাক্তার আসলে সাইকোলজিস্ট, আর সেই সবসময় সেহনের চেক আপ করে। আসলে সেহন মনে করে সে এত বড় একজন সেলিব্রিটি, এত কাজের চাপ নিতে হয়, তাই তার সাইকোলজিস্টের কাছে মাঝে মাঝে দেখানো উচিত। সে তার সাথে ঘটা সবকিছু নিয়ে ডাক্তারের সাথে আলাপ করত, কিন্তু মাঝে মাঝে সে এত ক্রিটিক্যাল সিচুয়েশনে নিয়ে যেত যে ডাক্তারেরই কনফিউশন তৈরি হতো। সে ভাবত একে উত্তর দিতে গিয়ে নিজেই হয়তো রোগী হয়ে যাব। আজও তেমন সে তার সকল টেনশন ডাক্তারের সাথে আলাপ করতে এসেছিল, আর এমন সব কথা বলছিল যাতে ডাক্তারই হাল ছেড়ে দেয়। সে ভাবে এত বছর ধরে সে যে সাইকোলজি পড়েছে তার থেকেও জটিল কিছু শেখানোর জন্য প্রফেসর তার সামনে হাজির হয়েছে। এর মধ্যে সেহনের সেক্রেটারি বারবার কল করছিল। আসলে ইমার্জেন্সি কেস ছিল। এক ফিমেল মডেল যার নাম মিঞ্জু, সে স্টুডিও থেকে পালিয়েছে। আজ তার ফটোশুটের কথা ছিল, কিন্তু হঠাৎ সে সেট থেকে পালিয়ে গেছে। সিকিউরিটি তার পিছু পিছু গেছে, সাথে সেক্রেটারিও ছিল, যাতে তাকে ধরে আবার স্টুডিওতে আনা যায়। মিঞ্জু দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটা কর্নারে গিয়ে আটকা পড়ে। তখন সে চিৎকার করে বলে তাকে এরা কিডন্যাপ করতে এসেছে। তখন লোকের ভিড় জমে যায়, আর একজন সেক্রেটারির মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। সে আর কেউ নয়, গল্পের নায়িকা রিয়ন। আসলে রিয়ন এত সহজ সরল ছিল যে মানুষের চালাকি ধরতে পারত না। এদিকে সেহন ডাক্তারের কাছ থেকে চলে আসার পর সেই ডাক্তার আরেক সাইকিয়াট্রিস্টের কাছে যায় চিকিৎসা নিতে। আসলে সেহনের কাউন্সিল করতে করতে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, আর এই ডাক্তারও তাকে চেক আপ করে বুঝতে পারে তার অনেক কাজের স্ট্রেস পড়ে গেছে, যা ডিপ্রেশনের রূপ নিয়েছে। সে কিছু ওষুধ লিখে দেয় আর রেস্ট নিতে বলে। অন্যদিকে সেক্রেটারি যখন কল করে তখন তার মাথায় অনেক ব্যথা করছিল, আর সে তখন সেহনকে জানায় মিঞ্জু পালিয়ে গেছে। একথা শুনে সেহন তো প্রচুর বিরক্ত হয়, আর সাথে সাথে গাড়ি ইউটার্ন নিয়ে বলে আমার উপর ছেড়ে দাও এটা,
ফোন কেটে দেওয়ার পর সেক্রেটারি অনেক টেনশনে পড়ে যায়। কিভাবে কি ম্যানেজ করবে এসব ভাবতে ভাবতে তার চোখ পড়ে রিয়নের ওপর। প্রথমে এড়িয়ে গেলেও পরে সে বলে, তুমি আমাকে অ্যাসাল্ট করেছো, আর যে জোরে মেরেছো তাতে অ্যাটেম্পট টু মার্ডার কেস হয়ে যেতে পারে। এখন তুমি ভেবে দেখো এসব কেস সামলাবে নাকি আমাকে হেল্প করবে। দেখো, তুমি আমাদের মডেলকে পালাতে সাহায্য করেছো, এখন তুমিই তার জায়গায় কাজ করবে। রিয়ন আর কি করে, সাদা সিধা মেয়ে, সে মডেল হতে রাজি হয়ে যায়। সেক্রেটারির সাথে সে স্টুডিওতে আসে আর এখানে তার মেকআপ ড্রেস আপ করা হয়। আর অন্যদিকে সেহন খুঁজে বের করে মিঞ্জুকে আর তাকে সাথে নিয়ে স্টুডিওতে আসে আর তাকে ফটোশুটের জন্য রাজিও করে ফেলে। কিন্তু স্টুডিওতে এসে সেহন দেখে অন্য মেয়ের ফটোশুট হচ্ছে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। সেহন ভাবে, এত সুন্দর মেয়ে সে আগে কখনো পায়নি কেন। এখানে তো তার প্রথম দেখাতেই প্রেম হয়ে যায়। এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা, একদম ন্যাচারাল বিউটি। তো এরপর মিঞ্জুকে এবার ছবি তোলার জন্য নেওয়া হয়। এর কিছুক্ষণ পর একজন এসে বলে ড্রেসিং রুমে এক মেয়ে ঝামেলা সৃষ্টি করছে। দেখা যায় ড্রেসিং রুমে রিয়ন বেশ রেগে আছে আর তার দিকে কেউ গেলেই কিছু না কিছু ছুঁড়ে মারছে। এমন অবস্থায় তার কাছে কেউই যেতে পারছে না। রিয়ন প্রচন্ড রেগে আছে, কিন্তু কেন সেটা এখনো জানা যায়নি। এদিকে সেহন একটু একটু করে এগোতে থাকে আর রিয়নের ছুঁড়ে দেওয়া জিনিস সুন্দর করে ক্যাচ ধরতে থাকে। এভাবে এক পর্যায়ে সে কাছে চলে যায় আর হাত ধরে বসে। কিন্তু এখানে সেহন এমন কিছু দেখে ফেলে যা তার দেখা উচিত ছিল না। আসলে রিয়নের থেকে স্টুডিওর দেওয়া ড্রেস খুলে নিয়ে গেলেও তার জামা কাপড় এখনো দেয়নি আর যথারীতি সে অনেকক্ষণ নগ্ন দাঁড়িয়ে আছে। এজন্যই মূলত রিয়ন রেগে চিল্লাচিল্লি করছিল। কিন্তু সেহন যেটা করে ফেলেছে তার জন্য রিয়ন তাকে জোরে এক ঘুষি মারে। এটা দেখে সবাই একদম শকড হয়ে যায়, কারণ এ পর্যন্ত তাদের বসের উপর কেউ জোর গলায় কথা বলেনি আর একটা সাধারণ মেয়ে এসে থাপ্পড় মেরে দিল। সেহন যখন হুঁশ ফিরে পায় তখন জিজ্ঞেস করে, সেই মেয়ে কই? আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে হাত তোলেনি, আর ও কি করে এত সাহস পেয়ে গেল? সেক্রেটারি বলে, আসলে দোষ আমাদের এখান থেকে ড্রেস চেঞ্জের পর তার আসল ড্রেস দিতে দেরি হয়, কিন্তু সে অনেকক্ষণ সাহায্য চাইলেও কেউ করেনি, সবাই ব্যস্ত ছিল। আর তার মধ্যে সেহন গিয়ে পৌঁছে। সেহনের বুঝে শুনে এগোনো উচিত ছিল, কিন্তু সেহন এবার ধমক দিয়ে বলে, মেয়েকে এখানে এনেছে কে? তুমি। তাই তোমার উচিত ছিল তার ঠিক মতো দেখভাল করা, কিন্তু তুমি করনি। আসলে সেহন কথা দিয়ে যে কাউকে কাবু করা যায় তার অসাধারণ ক্ষমতা রাখে। এরপর সেহন তো অনেক রেগে যায় আর সেই মেয়েকে সামনে এনে বসায়। তারপর বলে, আমার গায়ে কখনো কেউ হাত তোলেনি, কিন্তু তুমি আজ তুললে। তুমি জানো এর জন্য আমি তোমাকে 5 মিলিয়ন জরিমানা করতে পারি। রিয়ন বলে, আপনার কোম্পানি আর আপনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি 10 মিলিয়ন জরিমানা করে কেস করতে পারি। তারপর সেহন ভুল করে যা দেখে ফেলেছে তার জন্য নিজেই লজ্জা পায় আর শান্ত হয়ে যায়। এরপর সেক্রেটারি দুজনকেই শান্ত হতে বলে। সেহন এবার ভালো করে মেয়েটাকে দেখে। এর মধ্যে সেলিব্রিটিদের মতো স্টাইল আছে, এই চাইলেই ভবিষ্যৎ সুপারস্টার হতে পারে। এসব ভাবতে ভাবতে তার একটা কল আসে আর সে বাইরে চলে যায়। এদিকে সেক্রেটারি তো মহা খুশি। সে রিয়নের হাতে হাততালি দেয়। এই হাত একটু আগে তার বসের গায়ে উঠেছে। কি অভাবনীয় দৃশ্য মনে করতেই সেক্রেটারি শিহরিত হচ্ছে। সে ভাবছে রিয়নের হাত কত লাকি, আর সে এমন দৃশ্য আর কখনো দেখেনি। এরপর সেহন আবার রুমে আসে আর রিয়নকে বলে, আমি তোমায় বড় করতে চাই। রিয়ন বলে, আমি যথেষ্ট বড় আছি। সেহন বুঝিয়ে বলে সে তাকে সেলিব্রিটি সুপারস্টার বানাতে চায়। সেক্রেটারিও তার সাথে তাল দিয়ে বলে, বস যার সাথে কাজ করে সেই নাম করা সেলিব্রিটি হয়ে যায়। কিন্তু রিয়ন বলে, আমি স্টার হতে চাই না, আমার ড্রেস ফেরত দিন। সেহন বলে, এখানে ড্রেস হারায় গেলে পাওয়া যায় না, যা দিয়েছি সেটা পরে কাজ চালাও। রিয়ন চলে যাচ্ছিল কোনো কথা না শুনেই। সেহন গিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু রিয়ন এবার তাকে এমন জোরে ধাক্কা দেয় যে সে আর নিতে না পেরে ফ্লোরেই পড়ে যায় অনেক দূরে গিয়ে। তার মাথায় লাগে। সেক্রেটারির কাছে গিয়ে দেখে তার শ্বাস চলছে, মানে বেঁচে আছে। এরপর সে মেয়েটাকে বলে, তুমি আজ আমার সামনে আমার 2টা স্বপ্ন পূরণ করলে, আমি অনেক খুশি। তুমি এবার পালিয়ে যাও দ্রুত। রিয়ন চলে গেলে যখন সেহনের জ্ঞান আসে তখন সে মেয়েটাকে খুঁজতে থাকে। এরপর সে মেয়েটাকে আটকানোর জন্য বাস স্টপে যায়। রিয়ন বাসে উঠতে গেলেই টেনে নিয়ে আসে। এমন সময় দুজনেই বেশ ক্লোজ হয়।
এরপর আমরা এখানে দেখতে পাই আরেক সিওকে, যে কিনা সেহনের প্রতিদ্বন্দ্বী জাংফু। জাংফু আবার মেয়েটার পক্ষ নিয়ে একজন উকিলও নিয়ে আসে, আর উকিল সেহনকে বলে মেয়েটা তো শুধু হাত তুলেছে, কিন্তু আপনি তার সাথে যা করেছেন তা এক প্রকার সেক্সুয়াল অ্যাসল্ট। এর জন্য আপনার ইমেজ নষ্ট হবে, আর আপনার টাকা পয়সাও শেষ হবে ভর্তুকি দিতে দিতে। সেহন ভাবে এই মেয়ে তো ভালোই চালু বের হয়েছে, কিন্তু এখানে জাংফু কিভাবে এলো, মেয়েটা তাকে কিভাবে চেনে, এসব ভাবতে থাকে। এরপর সেহন তার সেক্রেটারিকে বলে এই মেয়ের সাথে জাংফুর সম্পর্ক কি সব বিস্তারিত আমাকে জানাবে। এরপর সেক্রেটারি সব তথ্য কালেক্ট করে একদম মুভির কাহিনীর মতো সেহনকে বলে জাংফু একবার হাইকিং করতে গিয়েছিল আর সেখানে পথ হারিয়ে বিপদে পড়ে যায়। তখন এই মেয়ে তাকে বাঁচায়, আর সে রাতে জাংফু মেয়েটার বাসায় থাকে। পরের দিন মেয়েটা জাংফুকে নাস্তা বানিয়ে খাওয়ায়, 9 রকমের আইটেম করেছিল সে। এসব শুনে শুনে সেহনের রাগ আরো বেড়ে যায়। জাংফুর সাথে তার শত্রুতা অনেক পুরনো। জাংফু সবসময় সেহনকে কপি করে, স্টাইল, অ্যাটিটিউড ইত্যাদি। তো এসব ব্যাপারে উত্তেজিত হয়ে সেহন আবার তার সাইকিয়াট্রিস্টের কাছে যায়, আর তাকে আবার সব কাহিনী বলে এক প্রকার পাগলই বানিয়ে ফেলে। এর মাঝে একসময় বলে আমি চাইলেই মেয়েটাকে সুপারস্টার বানাতে পারি, এমনকি আপনাকেও। এটা শুনে তো ডাক্তার নিজেকে সুপারস্টার কল্পনা করতে শুরু করে। সেহন অফিসে ফিরে আসলে তার অ্যাসিস্ট্যান্ট রিয়নের ব্যাপারে যেসব তথ্য কালেক্ট করেছে তা দেখাতে থাকে। রিয়ন পাহাড়ি এক এলাকায় একাই থাকে, একটা ছোট্ট বাড়িতে। আগে দাদু ছিল, কিন্তু সে মারা যাবার পর রিয়ন একাই থাকে। তার কোনো রিলেটিভস বা পরিচিত কেউ নেই। পাহাড়ি এলাকার নিচে একটা ছোট দোকানের মালিকই ওকে চেনে মাত্র। সেহন সব ভালো করে শুনে তারপর সবাইকে ধমক দিয়ে বলে আমি এসব শুনতে চাইনি, আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করানোর জন্য কি কি স্টেপ নিয়েছো সেটা জানতে চেয়েছি। এরপর সেহন ধমক দিয়ে সবাইকে বের করে দেয়, বলে তোমাদের দিয়ে কিছুই হবে না, আমি দেখছি কি করা যায়। এরপর সেহন সেই পাহাড়ের এলাকায় চলে যায় আর সেই দোকানির সাথে কথা বলে। দোকানি বলে উপরে পাহাড়ি এলাকায় গাড়ি যাবে না, হেঁটেই যেতে হবে, আর পাহাড়ের ওপরে শুধু রিয়নেরই বাড়ি আছে। কিন্তু সেহন তো জিদ করে গাড়ি নিয়েই রওনা দেয়, কিন্তু সামনে গিয়ে রাস্তা বন্ধ, তাই তাকে হেঁটেই যেতে হবে। সে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে আর নিজেকে বলে আমি তো একদম ফিট মানুষ, এই পাহাড় পাড়ি দেওয়া কিছুই না। কিন্তু কিছু দূর যাবার পর তার অবস্থা নাজেহাল। এখন তার শরীর আর ফিট নেই, সে খুব বিধ্বস্ত। আর এখন সে এমন এক জায়গায় চলে এসেছে আশেপাশে কিছুই দেখছে না। তারপর সে আর একটু এগোতে থাকে, কিন্তু সে এতই ক্লান্ত যে মাটিতে শুয়ে পড়লেও তার কিচ্ছু মনে হবে না। তার ভাগ্য হয়তো সুপ্রসন্ন হয়েছিল। সে একটা কুকুরের ডাক শুনতে পায়, আর সেদিকে লক্ষ্য করতেই সে রিয়নের বাড়ি দেখতে পায় পাহাড়ের উপরে। সে কোনো রকমে বাড়ির সামনে যায়, কিন্তু বাইরে থেকে লক করা ছিল, আর ভেতরে কুকুর ছাড়া কেউ নেই। বাইরে গেটের কাছে ঢাকা দেওয়া খাবার ছিল। এত কষ্ট করে হেঁটে আসতে আসতে সেহন ক্লান্ত, আর এত খিদা লেগেছে যে তার ইচ্ছা করছিল এই খাবার খেয়ে নিতে, কিন্তু তার আবার স্ট্যাটাসে বাঁচছিল। কিন্তু খিদা লাগলে কি আর স্ট্যাটাস খেয়াল থাকে? সেহন বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। রাত হয়ে যায় আর ঠান্ডাও পড়তে থাকে। রিয়ন এখনো আসেনি দেখে সেহন চিন্তিত হয়। সে তন্দ্রাচ্ছন্ন ছিল। দ্রুত উঠে সে এদিক ওদিক দেখতে থাকে আর ভাবে এত রাত হলো, মেয়েটা বাসায় ফিরল না। তখন হঠাৎ কারো পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা যায়। সেহন সেদিকে যায়। সেদিকে একটা পুকুরের মতো ছিল, যেখানে রিয়ন পানিতে ভাসছিল। সেহন ভাবে জীবনের প্রতি বিরক্ত হয়ে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে। অমনি সে হিরোর মতো লাফ দিয়ে তাকে বাঁচাতে পানিতে নেমে যায়। কিন্তু আসলে রিয়ন হালকা গোসল করছিল। এরপর দুজন মুখোমুখি হলে দুজনেই চিৎকার দিয়ে ওঠে। তারপর রিয়ন দ্রুত পানি থেকে উঠে যায়, কিন্তু সেহন পারে না। হঠাৎ তার শরীর ছেড়ে দেয় আর সে পানিতে ডুবতে থাকে। যখন তার চোখ খোলে সে দেখতে পায় সে বেঁচে আছে। তাকে রিয়ন বাঁচিয়েছে, আর সে রিয়নের ঘরে আছে। আর যে অবস্থায় আছে তাতে নিজেই লজ্জিত হয়। তার গায়ে কিছুই নেই, চাদর দিয়ে ঢাকা। সে এটা দেখে রিয়নের ওপর চিল্লায় আর বলে তুমি এটা কিভাবে করলে, কেন করলে? তোমার কি লজ্জা নাই, নাকি তুমি খারাপ স্বভাবের, খারাপ উদ্দেশ্য নিয়ে এসব করেছো? রিয়ন বলে যদি তোমার ভেজা কাপড় না খুলে দিতাম তোমার ঠান্ডা লেগে আরো সমস্যা হতো। আর আমার এত শখ নাই, আমি কাপড় চেঞ্জ করার সময় চোখ বন্ধ করে রেখেছিলাম। সেহন তো লজ্জায় মরে যাচ্ছে। তখন রিয়ন বলে সেদিন আমার পরিস্থিতি কি হয়েছিল হয়তো এখন তুমি সেটা অনুভব করতে পারবে। এই বলে রিয়ন চলে যায়। সেহন এমন করছিল যেন তার সব শেষ হয়ে গেছে। এরপর রিয়ন তার দাদুর এক সেট কাপড় নিয়ে যায় পরার জন্য। সেহন সেই কাপড় পরে মোমবাতি জ্বালাতে থাকে, কারণ পাহাড়ের উপর ইলেকট্রিসিটি নেই।
এভাবেই থাকতে হয়। এরপর সে একটা সাপ দেখতে পায় আর জোরে চিৎকার করতে থাকে ভয়ে। কিন্তু রিয়ন আসলে সে বলে, আমি আসলে ভয় পাইনি, ওখানে একটা সাপ দেখলাম, ধরে মেরে ফেলতাম, কিন্তু ভাবলাম তোমার পোশাকই না, সেটা তোমাকে জিজ্ঞেস করি। রিয়ন গিয়ে দেখে সেটা সাপ না, দড়ি, তার দাদু পাহাড়ে ওঠার জন্য ব্যবহার করত। এরপর সেহন একা থাকতে ভয় পায় বলে নানাভাবে রিয়নকে থাকতে বলে। সে রিয়নকে বলে, তুমি একা মেয়ে বাইরে কোথায় থাকবে, এর থেকে এখানে থাকো, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু রিয়ন তাও চলে যাচ্ছিল। তখন সেহন আবার বলে, দেখো তোমার কত সৌভাগ্য, আমি আজ রাতে তোমার বাড়িতে থাকবো, এমনিতে আমি কাউকে গাড়িতে লিফট পর্যন্ত দেই না। এসব কোনো কথাতেই রিয়নের মন গলে না। রিয়ন চলে যেতে চায়, তখন সেহন তার হাত ধরে এমন টান দেয় যে সে পড়ে যায়। এভাবে দুজন দুজনের অনেক কাছে চলে আসে আর অনেকক্ষণ ধরে দেখতে থাকে। একসময় সেহন বলে, এর মধ্যে তুমি আমায় আগে 2 বার গায়ে হাত তুলেছ, আজ দেখলে তো আমার গায়েও জোর কম নেই। এরপর রিয়ন তাকে ধাক্কা মেরে সরিয়ে বাইরে চলে যায়। এরপর সেহন দরজার কাছে গিয়ে বলে, তোমার সাথে আমার বিজনেস রিলেটেড কথা আছে। কিন্তু রিয়ন পাত্তা দেয় না। এখন সেহন একা থাকার ভয়ে কাঁপতে থাকে। এখন সে রিয়নকে বলে, একটা মেয়ে মনে করে আমাকে একসাথে রাখো, আমার একা খুব ভয় করছে। এবার রিয়নের তার উপর মায়া লাগে আর সে রাজি হয়। এদিকে সেহনের অফিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই চিন্তিত। একদিন হয়ে গেল, বস ফেরেনি, বসকে ফোনেও পাওয়া যাচ্ছে না, কি হলো তার? পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন সেহন দেখতে পায় তার হাতের সাথে দড়ি বাঁধা আর যার অপর পাশ টেবিলের পায়ের সাথে বাঁধা। রাতের বেলা সে ভয়ে এসব করেছে, হয়তো যাতে কম ভয় লাগে। সকালে রিয়ন তার জন্য নাস্তা বানায়, কিন্তু মাত্র 5 আইটেম করে। এতে সেহন মনে মনে ভাবে, জাঙ্কফুড জন্য 9টা আইটেম আর আমার জন্য 5টা, তাহলে কি আমাকে কম গুরুত্ব দিচ্ছে? কিন্তু তার অনেক খিদে লেগেছিল আর আগের দিন কিছু খায়নি, তাই সব খেয়ে নেয়। এরপর রিয়নের কাছে স্কিন কেয়ার মাস্ক চায় আর টোনার, কিন্তু রিয়নের কাছে স্কিন কেয়ার প্রোডাক্টই নেই। সেহন তার স্কিনের অনেক যত্ন করে আর তার ড্রেসিং টেবিলে অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে। এসব দেখে তো সেহন একদম বিরক্ত হয়ে যায়। এরপর সে বলে, তুমি জানো আমি কত বড় ইম্পর্টেন্ট মানুষ, আমাকে মিসিং দেখে শহরে তো মনে হয় আগুন লেগে গেছে। কিন্তু আসল ব্যাপার ছিল তার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টরা খুব রিল্যাক্স মুডে ছিল। তারা বসের খোঁজ করছিল ঠিকই, কিন্তু তারা চাইছিল বস আরো কিছুদিন মিসিং থাকুক। সেহনের হঠাৎ মনে পড়ে, সে তো কন্ট্রাক্ট সই করাতে এসেছিল, কিন্তু সেই কাগজ তো রাস্তায় কই যে হারিয়ে গেছে। সে যাই হোক, সেহন বলে, আমার সবকিছু মুখস্থ আছে, আমি মুখেই সব বলে দিতে পারবো, আমার চেহারাই কন্ট্রাক্ট। তখন রিয়ন তার সামনে একটা আয়না ধরে, যাতে সেহন দেখে সে বাচ্চাদের মতো মাথায় ঝুঁটি করে রেখেছে আর তাকে জোকারের মতো লাগছে। রিয়ন তো কোনো কথাই শুনে না, নিজের কাজে লেগে যায়। সেহন তার পিছু পিছু যায় আর তাকে সব কাজে হেল্প করতে থাকে। সেহন বলে, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও, আমি সব কাজ করে দেব। সেহন সব কাজ করে দিতে থাকে, কিন্তু রিয়ন মানে না। সেহন বলে, আমি তোমাকে সুপারস্টার বানিয়ে দেব, তুমি শুধু আমার কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করো। এর মধ্যে একবার রিয়ন পড়েও যাচ্ছিল পিছলে, সেহন ধরে বসে। রিয়ন যখন কোনোভাবে রাজি না হয়, সেহন বলে, তোমার চোখে জাংফু বেশি ভরসার যোগ্য, তাই না? আমি কিছুই না। রিয়ন বলে, সে তোমার থেকে বেশি ভদ্র। এতে সেহন রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। রাস্তায় গিয়ে সে ভাবতে থাকে তার এত এত এফোর্ট সব বৃথা চলে যাচ্ছে। এরপর যখন সে ফিরে আসে তখন সে জুহু নামের একটা মোটা ছেলেকে দেখতে পায়। এরপর জানা যায় আগের দিন যে খাবার দরজার সামনে রেখে গেছিল সেটা এই ছেলে রেখে যায়, কিন্তু সেহন খেয়ে নিয়েছে। সেহন এটা শুনে বিরক্ত হয় আর রিয়নকে তার কার্ড দিয়ে ছেলেটাকে ঘাট ধরে নিয়ে বেরিয়ে আসে। বের হবার সময় বলে, তোমার কুকুরকে অ্যালার্ট থাকতে বলবে, একা মেয়ে মানুষ থাকো, রিস্কের ব্যাপার। এরপর জুহুকে বাইরে নিয়ে কয়েকটা চড় থাপ্পড় দেয়। জুহু জিজ্ঞেস করেছিল সে কেন রিয়নের পিছে ঘুরছে, পছন্দ করে কিনা। সেহন সেখান থেকে শহরে ফিরে আসে আর অনেক রেগে আছে। সে তার সেক্রেটারির উপর চিল্লায়। সেক্রেটারি এমন ভাব করে যেন সে অনেক চিন্তার মধ্যে ছিল, কিন্তু সে আসলে অন্য জব অফার দেখছিল, কারণ সে ভেবেছিল তার বস মরে টরে গেছে। সেহন প্রথমবারের মতো এত ঘন্টা এত লম্বা জার্নি করে ব্যর্থ হয়ে ফিরেছে, যার উত্তর এখনো পজিটিভ আসেনি। এরপর সে একটা ব্যান্ডের রিহার্সেল দেখতে যায়, কিন্তু তার মনে চিন্তা থাকে রিয়নের জন্য। পাহাড়ে মেয়েটা একা থাকে, সে সেফ আছে কিনা। সকাল দুপুর রাত সে মোবাইল চেক করতে থাকে যে রিয়নের কল এলো কিনা, কিন্তু কল আসে না। এই প্রথম সেহনের মনে হলো কেউ তাকে চরমভাবে ইগনোর করছে আর সেটা মেনে নিতে পারছে না। তো যাই হোক, সেহন তার মন অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। তখন আরেকটা এজেন্সির কাজ আসে,
কাস্ট নির্বাচনের জন্য। সে সেই কাজেই মন দিচ্ছিল। পরে জানা যায় এটা জাংফুই অ্যারেঞ্জ করেছে যাতে সেহনের সাথে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে পারে। সেহন তো এখনও রিয়নের চিন্তায় আছে। তখন সেক্রেটারি বলে এমন হতে পারে তার কাছে মোবাইল নেই বা পাহাড়ে নেটওয়ার্ক নেই, তাই সে কল দেয়নি। সেক্রেটারির এই কথা সেহনের ভালো লাগে আর সে প্রশংসা করে। পরের দিন একটা মোবাইল কিনে তার নাম্বার সেভ করে গিফট করবে সিদ্ধান্ত নেয়। তখন একজন টিভি ছাড়ে, তাতে নিউজ হয় পাহাড়ে ঝড় বৃষ্টিতে তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে। নিউজ দেখে সেহন চিন্তিত হয়। ওদিকে রিয়নের ওখানে প্রচুর ঝড় বিদ্যুৎ চমকাতে থাকে। রিয়ন একা ভয় পাচ্ছিল। তখন অন্ধকারে কেউ তার দরজার সামনে আসে আর সে ভয় পায়, কিন্তু সে আর কেউই নয়, আমাদের গল্পের নায়ক সেহন ছিল। সেহনকে দেখে রিয়ন অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে। এরপর তাকে সাথে নিয়ে শহরে আসে অফিসের সামনে। আর এই প্রথম সেহন কারোর জন্য কোনো মেয়ের জন্য গাড়ির দরজা খুলল। এই দৃশ্য দেখার জন্য অফিসের সবাই কাজ ফেলে দেখতে আসে বস কাকে সাথে করে নিয়ে এসেছে। এরপর অফিসে বসে সেহন রিয়নকে বোঝায়, আমি তোমার কত কেয়ার করি। কারোর জন্য আমি 2 কিলোমিটার যাইনি, আর তোমার জন্য আমি পাহাড় পাড়ি দিয়েছি। তোমার তো উচিত আমার সাথে কাজ করা। এখন এখানে তার সেক্রেটারি ডেকে নিয়ে বলে, বস আপনি তো এমন ছিলেন না, আপনি তো কাজ করানোর জন্য যে কোনো কিছু করতে পারেন। সেই আপনি কিনা এর কাছে হাত পা ধরছেন? আপনি তো অন্য স্ট্র্যাটেজি ইউজ করছেন। এরপর সেক্রেটারি বলে, আপনি সরেন, আমি দেখছি। এরপর সেক্রেটারি একা রিয়নের সাথে কথা বলে বুঝতে পারে মেয়েটা সহজ সরল। তো সেক্রেটারি তাকে বোঝায় তাদের কোম্পানির একটা নতুন স্টার লাগবেই, অন্তত রিয়ন কন্ট্রাক্ট সাইন না করুক, একটা মিউজিক ভিডিও করুক। সেক্রেটারি হাত পা ধরে রাজি করাতে থাকে। তার বস মেয়েটার উপকার করেছে এটা ভেবেও মেয়েটার রাজি হওয়া উচিত। অন্যদিকে সেহন এই হাত ধরা দৃশ্য দেখে জেলাস হয় আর এসে সেক্রেটারিকে ঠেলে সরিয়ে দেয়। এদের জোড়াজুড়িতে রিয়ন রাজি হয়, তবে শুধুমাত্র একটা মিউজিক ভিডিও করবে। এরপর সেহন রিয়নকে নিয়ে পুরো টিমের সাথে মিট করায়। রিয়নের একটা ফটোশুট হয়। সন্ধ্যায় সেহন তাকে গাড়িতে করে তার নতুন ফ্ল্যাটে নিয়ে যায়। সেহন একমাত্র রিয়নের জন্য এই ফ্ল্যাট নিয়েছে। ফ্ল্যাটে পৌঁছে রিয়ন তাকে থ্যাঙ্কস দেয়, কিন্তু সেহন বলে শুধু ধন্যবাদে কাজ হবে না, যদি এর জন্য কিছু করতে চাও তবে আমার সাথে কাজ করতে হবে। সেহন চলে গেলে রিয়ন মনে মনে বলে, একটু পাগল টাইপের হলেও এত খারাপ মানুষও না, ভালো আছে। রিয়ন পুরো ফ্ল্যাট ঘুরে দেখে, অনেক সুন্দর করে সাজানো, এমনকি ড্রেসিং টেবিলের সামনে অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা। পরের দিন সেহন ফোন করে রিয়নকে নিচে আসতে বলে, কারণ একসাথে নাস্তা করতে যাবে। কিন্তু রিয়ন বলে সে নাস্তা বানিয়ে ফেলেছে। সেহন দ্রুত তার ফ্ল্যাটে আসে একসাথে নাস্তা করতে। আজকেও রিয়ন 5টা আইটেম বানিয়েছে দেখে সেহন বলে, জাংফু তোমার কাছে এত ইম্পর্টেন্ট ছিল যে তার জন্য 9টা আইটেম আর আমার জন্য 5? রিয়ন বলে, উনি সস, চাটনি, ডাল এগুলোকেও আইটেম ধরেছিল, তার জন্য আমি এগুলোই সেম বানিয়েছিলাম। এটা শুনে সেহনের এত রিল্যাক্স ফিল হয় আর সে এত হাসে যে অফিসে এসে সে তার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টকে বাধ্য করে তার সাথে জোরে জোরে হাসার জন্য। এদিকে স্টুডিওতে নতুন মেয়ে এসেছে আর তাকে বেশি প্রায়োরিটি দেয়া হচ্ছে। এটা অন্য মেয়েদের সহ্য হচ্ছে না, তারা জেলাস ফিল করছে। তারা রিয়নের কাছে এসে দল করে আর মনে হয় তাকে টর্চার করবে, এজন্য তাকে অন্য কোথাও নিয়ে যায়। এই খবর কিছুক্ষণের মধ্যে সেহনের কাছে পৌঁছে যায় আর সে চিন্তিত হয়ে পড়ে। সহজ সরল মেয়েটা এদের সাথে গিয়ে না কি জানি কোন বিপদে পড়ে, তাই সে দ্রুত খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে অনেক জায়গায় খোঁজে, কিন্তু হদিশ পায় না। অন্যদিকে রিয়ন অনেক বুদ্ধিমান ছিল আর সে এসব মেয়েদের এত রূপের প্রশংসা করে যে মেয়েরাও গলে যায় আর তাকে দলে নিয়ে নেয়। সেহন যখন সেখানে পৌঁছে সব ঠিক দেখে সে রিল্যাক্স হয়, কিন্তু তার এই অস্থিরতা দেখে সবাই বুঝতে পারে রিয়নের জন্য তার আলাদা ফিলিংস আছে। তার সেক্রেটারিও তাকে বোঝায় রিয়নের জন্য এত কেয়ার ফিল না করতে, দূরত্ব রাখতে। সেহন ভাবে সেও রিয়নকে পছন্দ করে না, শুধুমাত্র একজন স্টার বানাতে চায়, তাই সে দূরে থাকতে শুরু করে। সে সেক্রেটারির মাধ্যমে রিয়নের সাথে যোগাযোগ রাখে। সেক্রেটারি রিয়নকে সব জায়গায় নিয়ে যায়। সেহন সামনে আসতো না, কিন্তু সব খবর রাখতো। রিয়ন কেমন পারফর্ম করছে, সে কি অ্যাডজাস্ট করতে পারছে, তার কি কোনো অসুবিধা হচ্ছে, আজ সে কোথায় যাবে, কি খাবে, ইত্যাদি ইত্যাদি। একদিন জানতে পারে রিয়ন মিঞ্জুর সাথে ক্লাবে যাবে। সেহন তখন টেনশনে পড়ে যায় আর দ্রুত ক্লাবে যায়, কিন্তু সেক্রেটারি বলে এভাবে আপনি তার সামনে গেলে সে তো সব বুঝে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা লুকিয়ে ফলো করবে। সেহন দেখে রিয়ন আজ প্রথমবারের মতো শর্ট স্কার্ট পরেছে আর অন্য মেয়েদের সাথে ভালোই ফ্রি। সেহন ফলো রাখছে, এটা যেন রিয়ন না দেখে সেটা আড়াল করতে সেহন তার সেক্রেটারিকে জড়িয়ে ধরে আর এভাবে অনেকক্ষণ থাকে যাতে রিয়ন এদিকে খেয়াল না করে। রিয়নের ওপর শুধু এরাই না,
জাংফু নজর রাখছিল আর সে সেহনের এসব কাজ দেখে ফেলে, বুঝতে পারে রিয়ন কতটা ইম্পর্টেন্ট মানুষ আর এখন হয়তো ফিলিংস তৈরি হচ্ছে। এদিকে সেহন তো সামনে আসতো না, কিন্তু রাতে সে রিয়নকে কল দেয়। রিয়ন অনেক খুশি হয়। রিয়ন অনেকক্ষণ ধরে ভাবছিল কি মেসেজ দেয়া যায়। তো এরপর সেহন বলে, তোমার জন্য একটা ট্যাব রেখে এসেছি লিভিং রুমে, সেটা দিয়ে ভিডিও কল করো। এরপর তারা ভিডিও কলে কথা বলতে থাকে। তখন হঠাৎ রিয়নের ফ্ল্যাটে বেল বাজে। রিয়ন উঠে খুলতে যায়, কিন্তু সেহন না খোলার জন্য বলে। এরপর হঠাৎ কিছু পড়ার শব্দ হয়। তো সেহন আর দেরি না করে দ্রুত গাড়ি নিয়ে ফ্ল্যাটে চলে যায় আর দরজা খুলে ভিতরে ঢোকে। পাসওয়ার্ড সে আগে থেকেই জানতো। ঢুকে দেখে রিয়ন ঠিক আছে। সে সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। এরপর তাকে বকা দেয়, বলে এভাবে কে দরজা খোলে? এটা তোমাদের পাহাড়ের গ্রাম না, এখানে অনেক খারাপ মানুষও থাকে। সেহন এখানে বেশি পজিটিভ হয়ে যায়। পরে দেখা যায় ফোন যে রেখে গিয়েছিল সেটা পরেই শব্দ হয়েছিল। এরপর সেহন আবার বলে, তুমি শহরের কি জানো? তুমি জঙ্গল থেকে উঠে আসা একটা জঙ্গলি। এসব শুনে রিয়ন রেগে যায় আর সেহনের উপর হাত তুলতে যায়, কিন্তু সেহন আটকায় আর বলে, আগে 2 বার হাত তুলেছ, সাহস থাকে আবার তুলে দেখাও। কিন্তু এরপরে সেহন যেন রিয়নের চোখে হারিয়ে যায়। তার হার্টবিট বেড়ে যায়। সে নিজেও বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। সেহন নিজেকে কন্ট্রোল করে বলে, জানি না মাঝে মাঝে আমার কি হয়, নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, আর সেটা তোমার নিরাপত্তার ব্যাপারে বেশি। এই বলে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে আর চিন্তা করতে থাকে, সে তো আগে এমন ছিল না, কিন্তু এখন কেন এমন হয়ে গেছে? শুধুমাত্র রিয়নের জন্য? এরপর দেখা যায় আসলে সে রাতে জুহু গিয়েছিল আর জুহু নজর রাখছে রিয়নের ওপর জাংফুর কথা মতো। পরের দিন সেহন অফিসে এসে দেখে তার রুমে একটা বড় ছবির পোস্টার টানানো, যার কারণ হয় রিয়নের সেক্রেটারি তাকে সারপ্রাইজ দিয়েছে। সেহন সেক্রেটারির কাছে কল দিয়ে বকাঝকা করে, কিন্তু সেক্রেটারি বলে, আপনার জন্য এটা খুবই জরুরি, কারণ আপনি কাজে মন বসাতে পারেন না যতক্ষণ না রিয়নের ব্যাপারে জানতে না পারেন, তাকে না দেখেন। এরপর দেখা যায় রিয়ন রিহার্সাল করছে তার মিউজিক ভিডিওর জন্য। ব্যান্ডের ছেলেদের সাথে একটা রোমান্টিক গানের মিউজিক ভিডিও হবে। রিয়ন অনেক এনজয় করে আর তার টিমমেটরাও অনেক ফ্রেন্ডলি, কিন্তু গানের কথা শুনে রিয়নের বারবার শুধু একজনের কথাই মনে পড়ছে, সেহনের কথা। সে সেহনকে মিস করছিল, কিন্তু সেহন একদিনও রিহার্সাল দেখতে আসেনি আর অফিসেও তেমন দেখা যায় না। এরপর সেদিন সন্ধ্যায় রিয়ন কোথাও যাবে। আসলে জুহু তাকে দেখা করতে বলেছে আর সাথে জাংফুও ছিল। রিয়ন দেখা করলে তারা রিয়নকে কনভিন্স করার চেষ্টা করে। জাংফু বলে, সেহন ভালো লোক না, সে তাকে ইউজ করবে, টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেবে। রিয়নের উচিত জাংফুর সাথে কাজ করা, কন্ট্রাক্ট সাইন করা। জাংফু তাকে বড় স্টার বানাবে, আগেও সে অনেককে স্টার বানিয়েছে বলে জানায়। আরও বলে, আমি এতদিন তোমাকে জোর করিনি, কিন্তু আমি তোমার সাথে আগে পরিচিত হয়েছি, তাই আমার অধিকার আগে আসে। এসব শুনে রিয়নের মাথা ঘুরতে থাকে আর তখন সেহন এসে সেখানে দাঁড়ায়। সেহন সবসময় খবর রাখত, তাই সে এটাও জানতে পেরেছিল। আর সেদিন রাতে জুহু এসেছিল আর জাংফু জুহুকে কাজে লাগাচ্ছে এসব সিসিটিভি ফুটেজ থেকে সেহন জেনে যায়। আর জাংফু তো সেহনের সামনে একদম চুপসে বেলুন হয়ে যায়। সেহন বলে, তোমার আমার সাথে ঝামেলা থাকলে আমার সাথে সরাসরি কথা বলতে পারো, রিয়নকে টানার দরকার নেই। এরপর সেহন রিয়নকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেহন তার মনের কথা বলে, আরো বলে, আমি আগে এরকম ছিলাম না, হঠাৎ করে কারো প্রতি আমার ফিলিং কাজ করতে শুরু করে, কিন্তু আমার মনে হয় তুমি অন্য দুনিয়ার বাসিন্দা, তুমি তো এই শহরে আগে থাকোনি, পাহাড়ি এলাকার মানুষ, একটা আদিম যুগের মানুষের মতো। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণই ঠিকই বুঝে যেত। রিয়ন তো এবার রেগে যায়, কারণ সে তাকে আদিকালের মানুষের মতো ব্যাকডেটেড বলছে। এরপর সেহন বাইরে দাঁড়িয়েছিল আর রিয়ন সেখানে যায় আর জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? সেহন বলে, আমি চাই তুমি কন্ট্রাক্ট সাইন করো আমার কোম্পানির সাথে। রিয়ন বলে, আমি এটা নিয়ে বলিনি, আমি বলেছি তুমি কি আমাকে লাইক করো? সেহন তো বিরক্ত, তাকে এত করে মনের সব কথা খুলে বলার পরও সে জিজ্ঞেস করছে তাকে লাইক করে কিনা। এবার তার ইগো কাজ করতে শুরু করে আর সে বলে, এসব ফালতু প্রশ্ন বাদ দাও। এরপর সেহন আবার সাইকিয়াট্রিস্টের কাছে যায় তার অবশিষ্ট শান্তি একদম মেরে ফেলার জন্য। ডাক্তারও এর থেকে মুক্তির পথ খুঁজছিল। তো যাই হোক, প্রতিবার সে অফিসিয়াল সমস্যার কথা বলে, কিন্তু আজ সে তার মনের কথা বলছে। আসলেই জটিল বিষয়। ডাক্তার এই ভেবে মজা পায় যে সেহন নিজের মধ্যে কি ফিল করছে তা বুঝতে পারছে না, নিজেই কনফিউজড হয়ে যাচ্ছে। ডাক্তার বলে, এটা একপাক্ষিক ভালোবাসা, কিন্তু সেহন মানতে নারাজ, কারণ সে প্রেম ভালোবাসায় পড়তেই পারে না। কিন্তু রিয়নকে দেখলেই সে যেন কেমন হয়ে যায়। একদিন রিহার্সালের সময় লুকিয়ে রিয়নকে দেখতে দেখতে তার হাসি দেখে নিজেও হেসে দেয়।
এরপর একদিন একটা ইন্টারভিউ দেখে রিয়ন বুঝতে পারে সেহন শহরের সবচেয়ে ডিমান্ডিং হট পার্সোনালিটি। তার আগে পিছিয়ে মেয়েরা লাইন দিয়ে ঘুরে, মানুষ তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে। এরপর রিয়ন তার টিমমেটদের জিজ্ঞেস করে, যদি একটা ছেলে বলে আমি তোমায় লাইক করি না, তার মানে কি দাঁড়ায়? তারা বলে, হতে পারে ছেলেটা লাইক করে, কিন্তু লাইক করলে সরাসরি বলে দেয়। আর কিছু ছেলে আছে যারা কমপ্লিকেটেড, তারা মেয়েদের লাইক করে বললেও আসলে লাইক করে না। তো এসব কথা রিয়ন খুব একটা বোঝে না, কনফিউজড হয়ে যাচ্ছে। কিন্তু সেহন তো সবসময় নজর রাখত। রিয়ন পার্টি বা কোথাও গেলে সেহন চিন্তা করত যে এত সহজ সরল মেয়ে, কেউ না তার সুযোগ নিয়ে বসে। এ নিয়ে সবসময় চিন্তা ছিল তার। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসে সে বিরক্ত হতো তা হলো কোনো ছেলে যদি রিয়নের ক্লোজ হতো। তো সেদিন রিয়ন পার্টিতে যায় আর এদিকে সেহন নিজেকে আটকে রাখার জন্য অনেক চেষ্টা করে, যেন সে ফলো করতে না যায়, কিন্তু তার পা যেন যাবার জন্য পাগল হয়ে আছে। তার সেক্রেটারি তাকে বোঝায় যেন সে এরকম চিন্তা না করে, কিন্তু কে শোনে কার কথা। ওদিকে রিয়ন বেশ আপসেট, কারণ সে সেহনের সাথে দেখা করতে বা কথা বলতে পারছে না, কারণ আজকাল সেহন অনেক বিজি থাকে। রিয়ন তাকে মিস করে। এরপর দিন অফিসে সেহনকে দেখে রিয়ন এগিয়ে গিয়ে বলে, অনেকদিন আমাদের দেখা হয় না। সেহন বলে, আজকাল অনেক বিজি, তাই সময় হয় না। এই বলে চলে যায়। আর যাবার আগে রিয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে যায়, কিন্তু আড়ালে গিয়ে সেহন নিজের হাতকেই বকা দেয়। কেন সে অনুমতি ছাড়া রিয়নের মাথায় গেল? এই দৃশ্য সেক্রেটারি দেখে আর সে এসে বলে, আপনার রোগ পেয়েছি, আপনি প্রেমে পড়েছেন, আর যত তাড়াতাড়ি এটা স্বীকার করবেন এটাই আপনার জন্য ভালো হবে। আর আপনি এখন রিয়নের মন জেতার চেষ্টা করুন। সেহন তার সেক্রেটারির কথা মেনে নেয় আর এখন সেক্রেটারির কাছ থেকেই পরামর্শ নিতে থাকে কিভাবে কি করলে রিয়নের মন জয় করা যাবে। অন্যদিকে রিয়নের মিউজিক ভিডিওর ফাইনাল শুটিং এর দিন চলে আসে আর সে সেটে বসে কাউকে মিস করছিল। তার মন উদাস ছিল। রিয়ন চিন্তা করে, এখন যদি সামনে সে আসতো, অন্তত শুটিং দেখতো, কত ভালো হতো। তবে শেষ অবধি ঠিকঠাক ভিডিও শেষ হয়। শুটিং শেষ করে যখন রিয়ন বাইরে আসে তখন জুহুর কল আসে আর পাহাড়ে রিয়নের বাড়ি নিয়ে কিছু কথা হয় যা এখন জানা যায় না। এরপর রিয়ন বাসায় না গিয়ে সেহনের অফিসে যায়। রিয়নকে দেখে সে তো রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো না বলে? আমি ইম্পর্টেন্ট মিটিং করছি। এতে রিয়ন রাগ করে তার জন্য ভালোবেসে আনা স্ন্যাক্সের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। সেহন প্যাকেট খুলে কিছু স্ন্যাক্স দেখতে পায়। এরপর সেক্রেটারি সেহনকে বলে ফোকাস করতে। সেক্রেটারি আরো বলে, আপনার মধ্যে আবেগ কমতি আছে, আপনি যথেষ্ট পোলাইট জেন্টল না, আপনার মেজাজ গরম থাকে, আপনার স্বভাবে সমস্যা আছে। সবকিছু ডিটেলস বুঝে নেয় সেহন। এরপর সেক্রেটারির কাছ থেকে পুরো ক্লাস শেষ করে পরের দিন একটা বড় ফুলের তোড়া নিয়ে রিয়নের ফ্ল্যাটের সামনে গিয়ে হাজির হয়। রিয়ন তো ফুলের তোড়া নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে ফুলে এত ইন্টারেস্টেড না। তার কাছে ফুলদানিতেই সুন্দর। সেহনের প্রথম স্টেপ তো ফেল হয়ে গেল। এরপর সে রিয়নকে গাড়িতে করে এক জায়গায় নিয়ে যাচ্ছিল। সে চেষ্টা করছিল সেক্রেটারি শেখানোর সব স্টেপ ফলো করার চেষ্টা করতে। গাড়ি থেকে বের হবার সময় সে রিয়নের জন্য গাড়ির দরজা খুলে দিতে যায়, কিন্তু রিয়ন তার আগে দরজা খুলে ফেলে আর সেহনের পায়ে আঘাত লাগে ভালোই। সেক্রেটারি বলেছিল মেয়ের আগে আগে না গিয়ে সাথে সাথে যেতে, কিন্তু এখানে মেয়ে এত ফাস্ট যে সে এগিয়ে পারছে না। এমনকি তার জন্য রেস্টুরেন্টের দরজা খুলে দেয়া, এমনকি বসার সময় চেয়ার টেনে দেওয়ার স্টেপও ফেল হয়ে যায়। সবকিছুতেই রিয়ন অ্যাডভান্স ছিল। সেহন চেষ্টা করছিল পোলাইট জেন্টল হবার, কিন্তু এর বিপরীতে সে যা করছে তাতে রিয়নের কাছে সে আরো অকর্মা প্রমাণিত হচ্ছে। রিয়নের মন জয় করার পরিবর্তে আরো বিরক্ত হচ্ছে। এরপর খাবার চলে আসে। রিয়ন খাবার খেলেও সেহন আর কি খাবে? সে তো রিয়নের রূপে মুগ্ধ, রিয়নের চোখে হারিয়ে যাচ্ছে। রিয়ন তার দিকে তাকিয়ে বলে, তোমার আজ কি হয়েছে? কেমন অদ্ভুত সব আচরণ করছো? এরপর রিয়ন আরো বলে, তোমার সাথে কাজ করে ভালোই লাগলো, কাল আমি ফিরে যাচ্ছি। এটা শুনে সে তো শকড হয়ে যায়। রিয়নের মিউজিক ভিডিওর শুটিং শেষ আর তাই সে এখন চলে যাবে। সেহন তো হতাশ হয়ে যায়, আর কি করবে বুঝতে পারে না। রিয়ন বলে তার ইম্পর্টেন্ট কাজ আছে, যেতেই হবে, কিন্তু সেহন এতই উদাস হয়ে গেছে যে কি ইম্পর্টেন্ট কাজ সেটাও জিজ্ঞেস করতে ভুলে যায়। এরপর রিয়ন বিল পে করতে গেলে সেহন তার কার্ড এগিয়ে দেয়। তারা বাইরে চলে আসে আর সেহন বলে, তুমি এসব করছো কারণ তুমি বুঝে গেছো আমি তোমাকে পছন্দ করি। এবার সেহন আর বেশিক্ষণ পোলাইট থাকতে পারে না, তার আসল অ্যারোগেন্ট রূপ বেরিয়ে আসে। এরপর সে রিয়নের হাত ধরে জোর করে গাড়িতে নিয়ে বসায় আর সিট বেল্টও বেঁধে দেয়। এরপর বলে একটা কথাও বলবে না। এবার রিয়নকে তার ফ্ল্যাটে দিয়ে আসে। এরপর বাসায় গিয়ে সেহন অনেক কান্না করে। তার সেক্রেটারি তাকে সান্ত্বনা দিতে থাকে। সেহন চিন্তা করে লাইফে প্রথমবারের মতো সে ফেল হতে যাচ্ছে। এই পর্যন্ত সে কোনো টাস্ক ইনকমপ্লিট রাখেনি, কিন্তু এই লাভ লাইফে এসে সে ফেল করবে ভাবতেও পারেনি।
পরের দিন সেহন কিছু গান শুনছিল আর তার গানগুলো ভালো লাগতে শুরু করে, কিন্তু আগে এসব গান শুনলেই সে ঝাড়ি দিত, বকা দিত। এখন তার লাভ সং, স্যাড সং ভালো লাগতে শুরু করেছে, যেটা অন্যদের বেশ অবাক করে। এরপর রিয়ন বাড়ি ফিরে দেখে তার নামে একটা পার্সেল এসেছে, আর সেটা একটা ফোন। এটা সেহন পাঠিয়েছে, সাথে লেখা, এখন এই ফোন আমার আর কাজে লাগবে না। এদিকে সেহন তো একদম পাগলের মতো হয়ে গেছে। ফোন পাঠানোর পরেও এখনো কল আসলো না। সেহনের তো কাজেও মন বসছিল না। অফিস, স্টুডিও সব জায়গায় রিয়নকে দেখতে পায়, আর তার কিছুই ভালো লাগে না। সে সিদ্ধান্ত নেয় সে রিয়নের বাড়ি যাবে, কিন্তু তার সেক্রেটারি তাকে আটকায় আর বলে, এভাবে উত্তেজিত হবার মানে হয় না, আপনি শান্ত হন। কিন্তু সেহন শান্ত হয় না। সে গাড়ি নিয়ে রিয়নের বাড়ি যায়, কিন্তু গিয়ে দেখে বাড়ি একদম ফাঁকা, কোথাও রিয়ন নেই, কিচ্ছু নেই। না জানি রিয়ন কোথায় চলে গেছে। এরপর দেখা যায় রিয়ন তার পুরনো বাড়ি ছেড়ে জুহুর সাথে অন্য কোথাও চলে যায়, আর যেতে যেতে সে চেয়েছিল সেহনকে জানাতে, কিন্তু জুহু তাকে বলে, এসব মানুষের কোনো ভরসা নেই, এরা শুধু মানুষকে ইউজ করতে পারে, আর কাজ শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। মিডিয়া জগতে মানুষ সেলফিশ হয়, রিয়নের উচিত এসব ভুলে স্বাভাবিক জীবন শুরু করা। রিয়নের এসব কথায় মন মানছিল না। সে চাইছিল কল করতে, কিন্তু পরে কি মনে করে আর করে না। এদিকে সেক্রেটারি সব তথ্য জোগাড় করে আনে। রিয়নের দাদু মারা যাবার পর তার এক আন্টি ছিল, সেই আন্টির সাথে এখন সে আছে, কারণ একা একা একটা মেয়ে পাহাড়ের উপর থাকার রিস্ক। সেহন বুঝতে পারে, কিন্তু তার অনেক দুঃখ হয়। সে ভাবে অন্তত তাকে একটা কল করে জানিয়ে যেতে পারত। এখন সে কিভাবে জানবে রিয়ন কোথায় আছে, কি তার কন্ট্যাক্ট নাম্বার, কেমন আছে? এবার সেহন আবার চলে যায় তার সাইকিয়াট্রিস্টের কাছে। সে তার মনের কথা খুলে বলে। ডাক্তার বলে, তোমার ব্রেকআপ হয়ে গেছে। সেহন বলে, আমি তো তার সাথে প্রেম করলাম না, ডেট করলাম না, এটাকে ব্রেকআপ কিভাবে বলবো? এখন সেহন যখন ডাক্তারের কাছ থেকে বের হয়, তখন আমরা অন্যদিকে রিয়নকে দেখি, যে কিনা ওই শহরেই আছে আর তার আন্টির সাথে এক রেস্টুরেন্টে কাজ করে। আর সে এখন স্বাভাবিক সিম্পল জীবন বেছে নিয়েছে, কিন্তু সে তো জানে না তার প্রেমে একজন দিওয়ানা হয়ে পাগল হবার উপক্রম। এদিকে সেহনের থেকে বেশি পাগল হয়ে আছে সেক্রেটারি, কারণ সেহন তাকে বের করে দিয়ে একা একা দরজা বন্ধ করে কান্না করছে। সে নিজেকে দোষ দিচ্ছে, কেন সে সরাসরি তাকে বলল না যে সে তাকে লাইক করে, কিংবা রিয়ন যখন জিজ্ঞেস করেছিল তখন কেন হ্যাঁ বলে দিল না। এরপর রিয়নের সেই মিউজিক ভিডিও রিলিজ হয়, যেটা সে রেস্টুরেন্টে বসে টিভিতে দেখছিল। তখন সেখানে সেহনের সাইকিয়াট্রিস্টও ছিল। তার তখন কল আসে আর জানতে পারে সেহন তার চেম্বারে দেখা করতে এসেছে। এটা শুনে তো সে একদম রেগে যায়। আজ সে ভাবে একটা দফারফা করেই ছাড়বে, ঝগড়া বাঁধুক আর যাই হোক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ডাক্তার পাগলের মতো করতে থাকে। তখন রিয়ন তাকে দেখতে থাকে, আর তাকে দেখে মনে হয় তার পাগল হতে বেশি বাকি নেই। ডাক্তার যখন তার চেম্বারে যায়, সে সেহনের উপর চিল্লাপাল্লা শুরু করে, কিন্তু সেহন চুপচাপ বসেছিল, কিছুই বলে না। ডাক্তারও অবাক হয়, আর তার সাথে ঝগড়া হয় না। সেহন সেখান থেকে চুপ করে বের হয়ে যায়, আর তার মনে হয় এখন শীতের শেষ চলছে, সব পাতা ঝরে যাচ্ছে। আর এদিকে রিয়ন একটা ছেলের পেছনে ছুটতে থাকে, কারণ তার মনে হয় সেটা সেহন। কিন্তু যখন সেই ছেলেটার সামনে যায়, তখন দেখে সেটা সেহন না, কিন্তু পরে দেখে সেহন তার পিছনে দাঁড়িয়েছিল। সেহন আবার রিয়নকে দেখেও বিশ্বাস করতে পারে না, কারণ ভাবে এটা তার চোখের ভুল, হ্যালুসিনেশন। কিন্তু পরে ডাক্তার তাকে কনফার্ম করে এটা রিয়নই। এরপর তারা একটা পার্কের বেঞ্চে গিয়ে বসে। সেহন কিছু বলতে যাবে তার আগে রিয়ন তার মুখে হাত দিয়ে বলে, আগে আমার কথা শুনে নাও। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি আমি আমার পুরনো বাড়ি ছেড়ে দেব, কিন্তু তুমি শুনতে চাওনি। বারবার আমাকে দূরে সরিয়ে রেখেছো। সেদিন গাড়িতে ওঠার সময় বললে একটা কথাও না বলতে। আর আমি তোমার সাথে কেন কারোর সাথেই কন্ট্রাক্ট সাইন করব না, কারণ আমি আমার দাদুকে কথা দিয়েছিলাম আমি কখনো মিডিয়া জগতে আসব না। আমার মা এই মিডিয়া জগতের জন্য ফ্যামিলি ইগনোর করত। সে অনেক বিউটি কন্টেস্ট জিতেছে, কিন্তু আমার দাদু তাকে পছন্দ করত না, কারণ এসবের জন্য মা, পরিবার আর আমাকে সময় দিত না। দাদু তাকে ঘৃণা করত, আর আমি এখনো দাদুর কাছে করা ওয়াদা মেনে চলছি। সেহন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এটা আমাকে আগে বললেই পারতে, আমি টেনশন করতাম না। আর তুমি যে ডিসিশন নেবে তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তুমি ইচ্ছা মতো লাইফ চালাতে পারো, তবে যদি কখনো মনে হয় তোমার ডিসিশন সঠিক নেই, তুমি আমার কাছে চলে আসতে পারো। আমার দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা থাকবে। এরপর সেহন ফিরে এসে এত এক্সাইটেড আর আনন্দিত হয় যে অনেক বড় সাকসেস করে ফেলেছে। সে তার সেক্রেটারির সামনে বেশ প্রফুল্ল মনে কথা বলে, আর বলে রিয়ন আসলেও আদিকালের মানুষের মতো। কিন্তু তার ধারণা পাল্টে যায় একটু পরে, যখন রিয়ন তাকে মেসেজ দেয়, আজ আন্টি বাসায় নেই, বাসায় চলে আসো। এই মেসেজ পেয়ে সেহন শকড হয়ে যায়, আর ভাবে রিয়ন এতটাও কনজারভেটিভ না।
তাহলে একা ঘরে আছে বলে ডাকবে কেন? সেহন তার সেক্রেটারি এই বিষয়ে আলাপ করে আর ভাবে তারা যেন কি অমূল্য সম্পদ পেয়ে গেছে। সেহন সুন্দর করে রেডি হয়ে রিয়নের বাসায় যায়। রিয়ন আজ তার জন্য সত্যিই 9 ধরনের আইটেম রান্না করেছে। রিয়ন বলে, প্রথমবারের মতো কারোর জন্য বানালাম। সেহন বেশ খুশি হয়। খাওয়া দাওয়া শেষে রিয়ন ফল নিয়ে আসে। তারপর তারা টুকটাক কথা বলতে বলতে রিয়ন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যিই লাইক করো? সেহন বলে, তোমার এরপরেও কি মনে হয় না আমি তোমাকে লাইক করি? আসলে আমি তোমাকে সামনাসামনি বলতে অস্বস্তি বোধ করতাম, কেমন যেন হয়ে যেতাম তোমার সামনে আসলে। পুরো পৃথিবীর সামনে আমি একরকম, কিন্তু তোমার সামনে আলাদা। যদি এটাই ভালোবাসা হয় তবে আমি তোমাকে ভালোবাসি। তাদের এই মধুর আলাপের মধ্যে বিরক্ত করতে একটা কল আসে রিয়নের। সেটা জাংফু করেছিল। এই রাতে জাংফু কল করেছে। এটা দেখে তো সেহনের জেলাসি সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। সেভাবে রিয়নের বাসার অ্যাড্রেস নাম্বার তো তার কাছে নেই, কিন্তু জাংফুর কাছে আছে। এরপর সে রিয়নকে বলে, তোমার কাছে আমার থেকে জাংফু বেশি ইম্পর্টেন্ট। এটা বলে সে রাগ হয়ে বের হয়ে যায়। এরপর সে অফিসের সেক্রেটারির সাথে চিল্লাপাল্লা করতে থাকে। সেক্রেটারি বলে, সিও জাংফু ঠান্ডা মাথায় সব ডিল করে, তাই সবাই তার সাথে কাজ করতে আগ্রহ পায়, কিন্তু আপনি হুট করে রেগে যান, শান্ত থাকতে পারেন না, যেটা আজ করলেন। এদিকে আমরা মিঞ্জুকে দেখি খুব স্ট্রেস ছিল, আর সে তার বয়ফ্রেন্ডের ব্যাপার নিয়ে রিয়নের সাথে কথা বলে ফোনে, আর তারপর তাকে পার্টিতে ইনভাইট করে। রিয়ন পার্টিতে যায়, কিন্তু একদম সিম্পল কাপড় পরে, কারণ সে এখন আর মিডিয়ার সাথে নেই। দূর থেকে সেহন তাকে দেখতে থাকে, কিন্তু সামনে যায় না। এরপর মিঞ্জু রিয়নকে সুন্দর করে রেডি করে মেকআপ করে সাজিয়ে দেয়। তাকে চমৎকার সুন্দর লাগে। সেহন যেন চোখ ফেরাতে পারছিল না। এরপর সেহন উঠে তাদের কাছে যায়, কিন্তু সে রিয়নের সাথে কথা বলে না। মিঞ্জুর মাথায় হাত বুলিয়ে চলে আসে। সে রিয়নকে বোঝাতে চায় তার কাছে সব আর্টিস্ট সমান, কারোর জন্য স্পেশাল ফিল নেই, রিয়নের জন্যও নেই। এটা কিছুটা অবাক করে রিয়নকে। এরপর একটা মেয়ে সেহনের ক্লোজড হয়, আর সে তাকে বলে, আমি জানি তুমি কাকে ভালোবাসো আর তাকে জেলাস ফিল করাতে চাও। সেহনও মেয়েটার ক্লোজ হয় আর বলে, আজ আমিও তার চোখে জেলাসি দেখতে চাই, চোখে কষ্টের পানি দেখতে চাই। সেহনকে অন্য মেয়ের সাথে ক্লোজ দেখে রিয়ন সত্যিই জেলাস হয়। এটা সেহন খেয়াল করে, কিন্তু এখানে রিয়নের কোনো দোষ নেই। জাংফু আগের থেকে রিয়নের আন্টিকে চিনত, আর যে রেস্টুরেন্টে ওরা কাজ করত আর যে বাসায় থাকে দুইটারই মালিকই ছিল জাংফু, তাই তার এসব জানা স্বাভাবিক। জাংফু তাকে কন্ট্রাক্ট সাইন করার জন্য দেখা করতে আসতো, যাতে কনভিন্স করতে পারে। মাঝে মাঝে ফোন করেও বলতো তার সাথে কাজ করার জন্য। সিঙ্গার, অ্যাক্টর, একটা কিছু সে বানিয়ে দেবেই রিয়নকে। এর বাইরে কোনো কথা ছিল না তাদের। এরপর এদিন রিয়ন ভাবে তার জন্যই সেহন তার থেকে দূরে চলে গেছে। আসলে দুইজনই দুই জগতের মানুষ, আর তাদের দেখা না হয় ভালো। এভাবে সময় কেটে যায়। এরপর একদিন রিয়ন ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর তার আন্টিও ছিল না তখন। রিয়নের মাথায় তখন হেল্পের জন্য একটা নামই আসে। সে সেহনকে কল করে আর বলে, আমার সাথে কেউ নেই, এখন আর আমি হাসপাতালে ভর্তি, তুমি কি আসতে পারবে? রিয়নের কল পেয়ে সেহন তো বিশ্বাস করতে পারে না। সে অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু অসুস্থতার কথা শুনে সে অনেক কষ্ট পায় আর দ্রুত হাসপাতালে যায়। এরপর রিয়ন তাকে থ্যাঙ্কস জানালে সেহন বলে, আমাদের সম্পর্কে সরি আর থ্যাঙ্কস থাকতে নেই। রিয়ন ছিল সাধারণ ওয়ার্ডে, সেখানে অনেক লোক, অনেক শোরগোল ছিল, কিন্তু রিয়নের শান্তিতে ঘুমানোর দরকার ছিল। সেহন তখন রিয়নের কানে হাত দিয়ে রাখে, যাতে সে শান্তিতে ঘুমাতে পারে। পরের দিন ডাক্তার চেক আপ করার পর রিয়নকে ভিআইপি কেবিনে নিয়ে যায়। সেহন নিজেই তার যত্ন করে, জুতা খুলে দেয় নিজ হাতে। রিয়নের কেয়ার করতে গিয়ে ভুলেই যায় তার অফিসের একটা জরুরি ইন্টারভিউ ছিল। যখন সে পৌঁছে তখন তার সেক্রেটারি তাকে বকাঝকা করে আর বলে, আপনি এত কেয়ারলেস কিভাবে হতে পারেন? আপনার অফিসের ব্যাপারে কিভাবে ভুলে যেতে পারেন একটা ইন্টারভিউর কথা? সেক্রেটারির সাথে তার সম্পর্ক ছিল অনেকটা টম এন্ড জেরির মতো, মারামারিও করত আবার কেয়ারও করত। পরের দিন রিয়নের আন্টি তাকে দেখাশোনা করার জন্য চলে আসে। সে এসে জানতে চায়, এই ছেলেকে সারা রাত তোমার জন্য জেগেছিল, আবার হাসপাতালে সব বিল শোধ করেছে। রিয়ন কিছু বলে না। বিকালে সেহন দেখা করতে আসলে দেখে রিয়ন রুমে নেই, আর রুমে অন্য কারো দেয়া গিফট রাখা আছে, যার সাথে সুন্দর করে একটা টেডি বিয়ার ছিল। সেহন সেটাকে লাথি দিয়ে ফেলে দিয়ে নিজের গিফট রাখে। এরপর সে বাইরে এসে দেখে রিয়ন বাগানে হাঁটতে বের হয়েছে, আর একজন ডাক্তার তার ক্লোজ হতে চাইছে। সেহনের তো জেলাসি বেড়ে যায়। সে রিয়নের কোলের কাছে গিয়ে বসে, যেন তারা অনেক ক্লোজ, যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিন্তু ডাক্তার উল্টো বলে, এ কি তোমার ভাই নাকি? সেহন এবার নিজের কার্ড বের করে বলে, আপনি মনে হয় আমাকে চেনেন না। আপনার যে হেড সে আমার এলাকায় থাকে, আর আমার খুব ভালো বন্ধু। আমি চাইলেই আপনার চাকরি খেয়ে দিতে পারি। তাই এরপর থেকে রোগীর সাথে প্রফেশনাল সম্পর্কের বাইরে যাবার চেষ্টা কম করুন। এরপর সন্ধ্যা হয়ে যায়, দুজনে বসে আছে। রিয়ন বলে, আমি তোমায় কাল এত বিরক্ত করলাম, তার জন্য তুমি রাগ করনি?
সেহন বলে, তোমার জন্য কাজ করতে আমার ভালো লাগে, তুমি আরো আগে ফোন দিলে আমি তোমার সমস্যা নিয়ে সমাধান করতে পারতাম। এরপর ডাক্তারের দিকে যাওয়া চাদর রিয়নের গা থেকে খুলে ফেলে দেয় আর নিজের কোট খুলে রিয়নের গায়ে জড়িয়ে দেয় আর বলে, তুমি ডাক্তারের থেকে দূরে থাকবে। রিয়ন বলে, তুমি অনেক পজিটিভ, আমার এত পজিটিভ কাউকে ভালো লাগে না। এতে সেহন আবার রেগে যায় আর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেহন উঠে রিয়নকে কিস করে। রিয়ন শকড হয়ে যায়। পরের দিন সেহন এসব নিয়েই ভাবতে থাকে আর সেক্রেটারি তাকে বলে, নিজের উপর কাবু রাখার চেষ্টা করুন, আপনি সবসময় ওভার রিয়েক্ট করে বসেন। অন্যদিকে রিয়ন হাসপাতাল থেকে ছাড়া পেলে মিঞ্জু তার সাথে দেখা করে। এবার সে জানায় তার বয়ফ্রেন্ড ব্রেকআপ করেছে আর এ নিয়ে কান্নাকাটি করে। রিয়নের এখানে বারবার সেহনের কথা মনে পড়ে আর সে ভাবে সেহন হয়তো সত্যিই ওকে ভালোবাসে। মিঞ্জুর বয়ফ্রেন্ড তাকে এই বলে ব্রেকআপ করে কারণ তারা দুজন দুরকম। মিঞ্জুর বয়ফ্রেন্ড অনেক বড় সেলিব্রিটি আর এখানে রিয়ন ভাবে সেও তো সেহনকে এসব কারণেই দূরে রাখে। এরপর সেখানে সেহন আসে আর মিঞ্জুকে নিয়ে চলে যায়। এরপর একদিন মিঞ্জু রিয়নকে মেসেজ দিয়ে জানায় সেহন চায়না চলে যাবে, না জানি আবার কবে ফিরে আসবে, হয়তো আসবেই না, তাই দেরি না করে কিছু বলার থাকলে বলে দাও। এই মেসেজ পেয়ে রিয়ন অনেকবার কল করে কিন্তু সে ধরে না। এরপর সে অফিসের দিকে ছুটতে থাকে দেখা করার জন্য আর বৃষ্টিও শুরু হয়। এরপর রিয়ন একটা গাড়ির সামনে পড়ে যাচ্ছিল, তখন পিছন থেকে কেউ তাকে টেনে ধরে। সে আর কেউই না, সেহন। রিয়ন এবার জড়িয়ে ধরে তার মনের কথা বলে দেয়। সেহন তো অনেক খুশি, সে তাকে গাড়িতে নিয়ে বসায়, তারপর তার মাথা মুছে দেয় যাতে ঠান্ডা লেগে না যায়। সেহন আবার রিয়নকে বলতে বলে ভালোবাসার কথা, কারণ তার শুনতে ভালো লাগছে আর সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল। তারপর তাদের মধ্যে কিসিং শুরু হয় আর এই বৃষ্টির মধ্যে অসহায় মানুষ সেক্রেটারি বাইরে ভিজছিল, কারণ সে তার বসের রোমান্টিক টাইমে বিব্রত করতে চায়নি। এরপর রিয়ন আর সেহন যে ডেটিং করছে এই খবর জাংফু জেনে যায় আর তার তো রাগে নাক দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এবার নিউজে স্ক্যান্ডাল বের হয়ে যায় সেহনের নামে। সেক্রেটারি বলে, এবার কি করবেন, সব মিডিয়া জেনে গেছে, এবার তো পিছু ছাড়বে না। সেহন বলে, আমি জানি না, তুমি কিভাবে সামলাবে সামলাও। সেক্রেটারি বলে, আপনারা বিয়ে করে নিন। সেহন বলে, এত দ্রুত সম্ভব না, সবে ডেটিং শুরু হয়েছে, এখনো আন্টির সাথে দেখা হয়নি, তুমি অন্যভাবে সামলাও। এরপর দেখা যায় সেক্রেটারি নিজের নামে স্ক্যান্ডেল মিডিয়ায় দিয়ে তাদের বসকে বাঁচিয়ে দেয়। সেহন বলে, এসব করতে কে বলেছে? সেক্রেটারি বলে, আমার মাথায় যা এসেছে করেছি। এরপর সেহন আর রিয়নের প্রেম চলতে থাকে আর মিডিয়ার কেউ তাদের বিরক্ত করে না। আর এখানেই গল্প শেষ হয়ে যায়।